আসসালামু আলাইকুম। আমরা কার্বোহাইড্রেটের ক্লাস শুরু করছি। গতদিনে আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে পড়েছিলাম, তাই না? কার্বোহাইড্রেটের ডেফিনিশন আর বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স, তাই না? কার্বোহাইড্রেট গুলো কি? আমরা বলেছিলাম যে অ্যালডিহাইড অর কিটোন ডেরিভেটিভস অফ পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে কার্বোহাইড্রেট গুলো অ্যালডিহাইড অথবা কিটোন হবে, তাই না? আর এটা কোত্থেকে ডেরাইভ করবে? অ্যালকোহল, কিন্তু সিঙ্গেল হাইড্রোক্সিল গ্রুপ না, যেটায় হাইড্রোক্সিল গ্রুপ থাকবে একাধিক, হ্যাঁ, 3 বা তার অধিক। তাহলে পলিহাইড্রিক অ্যালকোহল থেকে এগুলো ডিরাইভ হবে। এমনকি এমন কিছু সাবস্টেন্স যেগুলো কিনা কার্বোহাইড্রেটের সাথে রিলেটেড বা ওটার থেকে হাইড্রোলাইসিস করে আমরা কার্বোহাইড্রেট পাই, সেগুলোকেও আমরা কার্বোহাইড্রেট বলি। ঠিক আছে। এখন কার্বোহাইড্রেটটা আমরা জানি যে আমাদের বডির এনার্জির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বডির প্রতিটা সেল কার্বোহাইড্রেটকে এনার্জি হিসেবে ইউজ করতে পারে। আমাদের আমরা আমরা খাই, মানে খাওয়ার উদ্দেশ্যটা কিন্তু আমাদের এনার্জি পাওয়া, তাই না? মেইন উদ্দেশ্য এনার্জি পাওয়া। তাছাড়া আরো আছে, যেমন আমাদের ডিজিজ প্রিভেন্ট করবে, আমাদের হেলথ অ্যান্ড ওয়েলবিং নিশ্চিত করবে, এগুলো তো আছে, কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে এনার্জি পাওয়া। এবং আমাদের সেলগুলো যদি এনার্জি না পায়, একদম খুব অল্প সময় ব্রেইন সেল, মোটামুটি 4 মিনিটের মাঝে ব্রেইন সেল কলাপস করে যাবে। তাহলে এই এই মানে খুব অল্প সময় আমাদের সেলগুলো যে প্রতি মুহূর্তে যে সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ হয়, ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন হয়, এগুলোর পেছনে সবসময় আমাদের এনার্জি সাপ্লাই প্রয়োজন হয়। আচ্ছা, তো আমরা কার্বোহাইড্রেটের আরো ইম্পর্টেন্স আছে, সেগুলো আমরা পড়েছি। আজকে আমরা পড়বো ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন আমরা কার্বোহাইড্রেটকে ক্লাসিফাই কয়েকটা ভাবে করি। প্রথমত যে ক্লাসিফাই করি সেটা কি? এটা হচ্ছে যে আমাদের আহ, যে আহ, যে সিম্পল যে কম্পাউন্ডটাকে এর চেয়ে বেশি আর হাইড্রোলাইসিস করা যায় না, সেইটাকে আমরা নাম দিয়েছি মনোস্যাকারাইড। সেটাকে আমরা বলি স্যাকারাইড ইউনিট। তাহলে এটা সবচেয়ে সিম্পল কার্বোহাইড্রেট এবং একটা সুগার ইউনিট থাকে, হ্যাঁ, মনোস্যাকারাইডে। এটার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, হ্যাঁ। আচ্ছা, আরেক ধরনের কার্বোহাইড্রেট আছে যেটা কি এই যে সিম্পল যে মনোস্যাকারাইড ইউনিট, সিম্পল সুগার ইউনিট, এটার হচ্ছে আমি যদি এই কার্বোহাইড্রেট গুলোকে হাইড্রোলাইসিস করি, আমরা দুইটা মনোস্যাকারাইড ইউনিট পাবো, হ্যাঁ। আমরা দুইটা মনোস্যাকারাইড দিয়ে এই ডাইস্যাকারাইড গুলো তৈরি হবে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ যেমন তৈরি হয় গ্লুকোজ আর গ্যালাক্টোজ থেকে, সুক্রোজ তৈরি হবে গ্লুকোজ আর ফ্রুক্টোজ থেকে, তারপরে ম্যালটোজ, ট্রিহালোজ, এগুলো সব ডাইস্যাকারাইড। মানে এগুলো যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে আমরা দুইটা মনোস্যাকারাইড পাবো। আচ্ছা, এরপরে আসো অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডে আমরা মনোস্যাকারাইড ইউনিট পাবো 3 থেকে 10টা। এগুলো সাধারণত হিউম্যান এনজাইম এগুলো ডাইজেস্ট করতে পারে না। এক্সাম্পল হিসেবে আমরা নাম বলতে পারি মাল্টোট্রায়োজ, র্যাপিনোজ, র্যাফিনোজ, এগুলো। আরেকটা আছে পলিস্যাকারাইড। এই যে আমরা যে খাবারটা খাই স্টার্চ, তাই না? মেইন যে আমরা কার্বোহাইড্রেট খাই, ভাত খাই, রুটি খাই, আলু খাই, সবগুলোতেই থাকি স্টার্চ। এটা কি? এটা হচ্ছে অনেকগুলো মনোস্যাকারাইড ইউনিট মিলে এইটা তৈরি হয়। এটাকে আমরা বলছি পলিস্যাকারাইড। এবং 10-এর বেশি মনোস্যাকারাইড ইউনিট থাকবে, তাহলে আমরা যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করি না কেন, আমরা একটা মনোস্যাকারাইড পাবো। এবং সিম্পল যেটা মনোস্যাকারাইড সেটাকে আর ফার্দার হাইড্রোলাইসিস করা যায় না। পলিস্যাকারাইডের এক্সাম্পল স্টার্চ তো আছে, তার সাথে সেলুলোজ, যেটা প্ল্যান্টে থাকে, তাই না? স্টার্চও প্ল্যান্টে থাকে। গ্লাইকোজেন, এই পলিস্যাকারাইডটা থাকবে এনিম্যাল, হ্যাঁ, এনিম্যালে। ইনুলিন, ডেক্সট্রিন, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড। এখন এগুলো কি হয়? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইড, এই তিনটাই আমরা যদি দেখতে চাই এদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, আমরা দেখবো যে এটা একটু মিষ্টি খেতে, তারপর ওয়াটার সলিউবল, হ্যাঁ, এবং ক্রিস্টালাইন। ঠিক আছে। আর পলিস্যাকারাইডটা এমনি যদি মুখে দিই আমরা, তাহলে সেটা আমরা টেস্টলেস, হ্যাঁ, টেস্টলেস। আচ্ছা, এ- এরপরে এগুলো সম্পর্কে আরো পড়বো। তার আগে আমরা ক্লাসিফিকেশনটা শেষ করি। ক্লাসিফিকেশন এরপরে কি আসছে? এটা হচ্ছে যে আমরা মনোস্যাকারাইডটাকে আরো একটু ক্লাসিফাই করতে পারি। সেটা কি? কার্বন অ্যাটমের উপর ডিপেন্ড করে। আর একটা হচ্ছে ফাংশনাল গ্রুপের উপর ডিপেন্ড করে, কোন ধরনের ফাংশনাল গ্রুপ আছে। ফাংশনাল গ্রুপের কথা আমরা ডেফিনিশনের সময় বলেছি, তাই না, যে অ্যালডোজ আর কিটোজ ডেরিভেটিভস। তাহলে কি? কোনো কার্বোহাইড্রেট অ্যালডোজ গ্রুপ আছে আর কোনো কার্বোহাইড্রেটে কিটোন গ্রুপ আছে। তাহলে অ্যালডোজ থাকলে আমরা এই
এগুলোকে আমরা একভাবে ভাগ করি, আর কিটোগুলোকে আরেকভাবে ভাগ করি। এখন কার্বন অ্যাটমের উপর ডিপেন্ড করে আমরা আবার কার্বোহাইড্রেটকে নাম দিই ট্রায়োস টেট্রাস। আমরা বলেছিলাম যে কার্বন সবচেয়ে কম থাকে 3টা, তাই না? কার্বোহাইড্রেটের ডেফিনেশনের সময় সবচেয়ে কম 3 বা 3-এর বেশি কার্বন থাকতে পারে। তাহলে 3 থেকে শুরু, ট্রায়োস, টেট্রাস, পেন্টোজ, হেক্সোস, সেপ্টোস। হ্যাঁ, এখন যেমন ট্রায়োস যদি হয় 3টা কার্বোহাইড্রেটের যে মনোস্যাকারাইড, সেটা যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে তাহলে সেটাকে বলবো গ্লিসারলডিহাইড, আর যদি কিটোন গ্রুপ থাকে তাহলে বলবো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। ঠিক আছে? টেট্রোজের ক্ষেত্রে হবে অ্যালডিহাইড থাকলে ইরাইথ্রোজ, আর কিটো গ্রুপ থাকলে ইরাইথ্রুলোজ। পেন্টোজ কি? রাইবোজ, জাইলোজ, আর কিটোজের ক্ষেত্রে রাইবুলোজ, জাইলোলোজ। ঠিক আছে? হেক্সোজ, এই যে আমরা গ্লুকোজ সম্পর্কে সবচেয়ে বেশি পড়ছি, তাই না? গ্লুকোজটা হচ্ছে অ্যালডোজ, আর ফ্রুক্টোজ যেটা সেটা আবার কিটোজ। ঠিক আছে? এরকম করে ফার্দার আরো বেশি যাওয়া যাবে। হ্যাঁ, তো মোটামুটি এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন, এটা হচ্ছে মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশন। পলিস্যাকারাইডকে আমরা আবার ভাগ করতে পারি। এটা কি? এটা হচ্ছে কোন ধরনের সুগার ইউনিটটা, কোন ধরনের, এটা কি একই ধরনের সুগার ইউনিট দিয়ে তৈরি নাকি বিভিন্ন ধরনের সুগার ইউনিট দিয়ে তৈরি? মনোস্যাকারাইড যেটা, সেটা কি একই মনোস্যাকারাইড নাকি আলাদা? হ্যাঁ, তাহলে যদি একই মনোস্যাকারাইড হয় তাহলে এটাকে বলবো হোমো পলিস্যাকারাইড। সেলুলোজে আমরা পাই এরকম স্টার্চ, গ্লাইকোজেন, ইনুলিন। হ্যাঁ, এগুলো সব হোমো পলিস্যাকারাইড। যেমন ইনুলিনে শুধু ফ্রুক্টোজ থাকে, গ্লাইকোজেন, স্টার্চ এগুলোতে শুধু গ্লুকোজ থাকবে। আরেকটা আছে হেটারো পলিস্যাকারাইড। হেটারো পলিস্যাকারাইডটা কি? এটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মনোস্যাকারাইড দিয়ে তৈরি, যেমন গ্লাইকোসামিনোগ্লাইকেন্স। এটা শুধু গ্লুকোজ না, আমরা গ্লাইকোসামিনোগ্লাইকেন্স সম্পর্কে বলবো তখন দেখবো যে আরো কয়েক রকমের মনোস্যাকারাইড দিয়ে এটা তৈরি। আচ্ছা, পলিস্যাকারাইডকে ফার্দার আমরা আরো ক্লাসিফাই করতে পারি কিভাবে? হেক্সোসান আর পেন্টোসান। হ্যাঁ, হেক্সোসান কি শুধুমাত্র হেক্সোজ থাকবে, পেন্টোসানে শুধুমাত্র পেন্টোজ থাকবে। আবার আরেকভাবে ক্লাসিফাই করতে পারি যে ফুডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা কি? ফুড পলিস্যাকারাইড স্টার্চ হতে পারে আর নন স্টার্চ হতে পারে। স্টার্চ বা ডেক্সট্রিন এগুলোতে যে খাবারগুলোতে থাকবে সেগুলোকে আমরা বলবো স্টার্চ, আর যেগুলোতে কার্বোহাইড্রেট থাকবে কিন্তু স্টার্চ না সেগুলোকে আমরা একবারে বলেছি নন স্টার্চ। যেমন সেলুলোজ, ইনুলিন, এর কারণ হচ্ছে এগুলো হিউম্যান ডাইজেস্ট করতে পারে না। এগুলো ডাইজেশনের জন্য যে এনজাইম দরকার আমাদের ইন্টেস্টাইনে, সেই এনজাইম গুলো নাই। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কার্বোহাইড্রেটের স্ট্রাকচার সম্পর্কে একটু জানবো। এটা আসলে খুব বেশি ডিটেইলে লাগে না, কিন্তু জাস্ট একটা আইডিয়া, জেনারেল একটা আইডিয়া। এই যে স্ট্রাকচার গুলোকে যে তোমাকে ডিটেইল লিখতে হবে এরকম না, কিছু কিছু জিনিস আঁকতে হয়, সেগুলো আমি বলে দিব। হ্যাঁ, কিন্তু এখানে একটা আইডিয়া রাখতে হবে এই জিনিস। যেমন কার্বোহাইড্রেট তোমরা জানো যে আমরা বলেছি এটা কি পলিহাইড্রিক অ্যালকোহলের অ্যালডিহাইড অথবা কিটোন ডেরিভেটিভস, তাই না? এখানে তোমরা গ্লুকোজ দেখতে পাচ্ছ। দেখো গ্লুকোজের এখানে কি, এটা হচ্ছে একটা হেক্সোস, তাই না? হেক্সোস, এবং এটা আমরা জানি যে এটা হচ্ছে অ্যালডিহাইড। এই যে এখানে আমরা এইখানে যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওপেন চেইন স্ট্রাকচার। গ্লুকোজের আরেকটা স্ট্রাকচার আমরা পড়বো, সেটা হচ্ছে সাইক্লাইজড, হ্যাঁ, সাইক্লিক্যাল শেপের একটা স্ট্রাকচার। এবং সলিউশনে যখন আমরা দেখি তখন 1%-এর মতো এই ওপেন চেইন স্ট্রাকচার থাকে, ম্যাক্সিমামই থাকে সাইক্লাইজড ফর্মে। হ্যাঁ, সাইক্লিক্যাল ফর্মে থাকে এইটা। তো ওই স্ট্রাকচার আমরা পরে দেখবো, আগে আমরা ওপেন চেইনটা দেখি। ওপেন চেইনে তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্লুকোজের কার্বন অ্যাটম আছে 6টা, এবং এই 6টার সঙ্গে কি হাইড্রোক্সিল, দেখো হাইড্রোক্সিল গ্রুপ আছে। হাইড্রোক্সিল গ্রুপ কিন্তু কোনোটা ডান পাশে আমরা দেখতে পাচ্ছি, কোনোটা বাম পাশে দেখতে পাচ্ছি, এবং এই পজিশনটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, আর এখানে 1 নম্বর কার্বন তুমি দেখতে পাচ্ছ কি, এটা হচ্ছে অ্যালডিহাইড ডেরিভেটিভস। এই যে অ্যালডিহাইড, সিএইচও, হ্যাঁ, অ্যালডিহাইড, এটা হচ্ছে গ্লুকোজ। আর ফ্রুক্টোজে দেখো এখানে সবগুলো গ্যালাক্টোজ, ম্যানোজ, ফ্রুক্টোজ সবগুলো কিন্তু মানে কেমিক্যাল ফর্মুলা কিন্তু এক। হ্যাঁ, সবগুলোই কিন্তু হেক্সোস। ফ্রুক্টোজের ক্ষেত্রে দেখো, ফ্রুক্টোজের এখানে সেকেন্ড কার্বন, এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিটো গ্রুপ সিও। হ্যাঁ, কার্বন এবং অক্সিজেনের ডাবল বন্ড আছে। এটাকে যদি আমরা দেখি, এটাকে কার্বনের হাত থাকে 4টা, তাই না? 4টা হাতের মধ্যে একটা তো নিচের পরবর্তী কার্বনের সাথে বাইন্ড করেছে। আর এই কার্বনের কি একটা হাইড্রোজেনের সাথে থাকবে, আর এই অক্সিজেনের সাথে ডাবল বন্ড থাকবে।
ঠিক আছে, এটা যদি আমরা ইলাবোরেট করে দেখতাম, জাস্ট লাইক এটা দেখো, এটা এটা তো হেক্সোস আর এটা হচ্ছে ট্রায়োস, এটা গ্লিসারলডিহাইড, এটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, আর এটা হচ্ছে কিটো গ্রুপ। ঠিক আছে, তাহলে আমরা এই যে কার্বন দেখো অক্সিজেনের সাথে ডাবল বন্ড করে আছে, আর কোনোটাই কিন্তু এমন নাই, তাহলে এই কার্বনটাকে আমরা বলছি কার্বনিল গ্রুপ। ঠিক আছে, এই কার্বনটাকে, তাহলে গ্লিসারলডিহাইডের 1 নাম্বার কার্বন আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোনের 2য় কার্বন, 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে আহ তোমার হচ্ছে কার্বনিল গ্রুপ। এবং কার্বনিল গ্রুপ যে এন্ডে থাকে সেই এন্ড থেকেই আমরা হচ্ছে এই কার্বনের নাম্বার দেওয়া শুরু করি। দেখো গ্লুকোজের ক্ষেত্রে দেখো 1 নাম্বারে আছে কার্বনিল গ্রুপ, হ্যাঁ, এবং তাহলে আমরা এই 1 নাম্বার থেকে আমরা 1 2 3 4 কার্বনের নাম্বারিং শুরু করবো। ফ্রুক্টোজের ক্ষেত্রে আছে 2 নাম্বারে কার্বনিল কার্বন। ঠিক আছে, তাহলে কার্বনিল কার্বনের যে এন্ডে আছে, কাজে আমরা এই 1 থেকে এখানে এই এন্ড থেকে, এপাশের এন্ড থেকে না, উপরের এন্ড থেকে আমরা এই নাম্বারিং করা শুরু করবো, হ্যাঁ সেইটা। তাহলে এটা হলো কার্বনিল গ্রুপ। আইসোমার সম্পর্কে তোমরা জানো, আইসোমার কি একটা কেমিক্যাল, যে কম্পাউন্ড গুলোর কেমিক্যাল ফর্মুলা সেম কিন্তু স্ট্রাকচারটা ডিফারেন্ট, সেটাকে আমরা বলছি আইসোমার। এখানে যে 4টা দেখছো, 4টাই কিন্তু একটা আরেকটার আইসোমার। এখানে গ্লিসারলডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এটা একটা আরেকটার আইসোমার। ঠিক আছে, তাহলে এই যে হেক্সোস গুলোর আইসোমার সবগুলোর মূল কেমিক্যাল ফর্মুলাকে C6H12O6, এইটা। তাহলে কিন্তু এখানে আবার কি, এখানে সবগুলি আইসোমার একটা আরেকটার। এই আইসোমার গুলোকে আমরা আবার বিভিন্ন ভাবে ভাগ করি। কোনোটা আছে এপিমার। এপিমার কি, আইসোমার দ্যাট ডিফার ইন কনফিগারেশন অ্যারাউন্ড অনলি ওয়ান স্পেসিফিক কার্বন অ্যাটম। এখানে আইসোমারে আমরা বলছিলাম যে কার্বনের দেখো কোন পাশে হাইড্রোক্সিল আর কোন পাশে শুধু হাইড্রোজেন, এটার একটা ইম্পর্টেন্স আছে। তাহলে এখানে এই যে এটাকে বলছি কনফিগারেশন, হ্যাঁ। তো এই কনফিগারেশন পুরোটা এক, কিন্তু একটা জায়গায় যদি পার্থক্য থাকে তখন একটা আরেকটার এপিমার বলবো। 4টাই আইসোমার, কিন্তু এই যে গ্যালাক্টোজ এবং গ্লুকোজে আমরা যদি খেয়াল করে দেখি সবটুকু এক, শুধুমাত্র 4 নাম্বার কার্বনে এই দেখো C4 এ এখানে হাইড্রোক্সিল, গ্লুকোজের হাইড্রোক্সিল আমরা দেখতে পাচ্ছি ডান পাশে, আর গ্যালাক্টোজের হাইড্রোক্সিল আমরা দেখতে পাচ্ছি বাম পাশে। তাহলে এটা কি C4 এপিমার, গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ আর C4 এপিমার। একইভাবে গ্লুকোজ আর ম্যানোজের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে সেকেন্ড পজিশনে, দেখো এখানে হাইড্রোক্সিল গ্রুপ ম্যানোজের বামে, আর গ্লুকোজের ক্ষেত্রে এই হাইড্রোক্সিল গ্রুপটা ডানে। তাহলে গ্লুকোজ এবং ম্যানোজ হচ্ছে C2 এপিমার। ঠিক আছে, কিন্তু গ্যালাক্টোজ আর ম্যানোজ যদি খেয়াল করো তাহলে কিন্তু 2টা জায়গায় পার্থক্য, এখানেও পার্থক্য আছে এখানেও পার্থক্য আছে, কাজেই এই দুটো কিন্তু এপিমার হবে না। ঠিক আছে, আইসোমার হবে কিন্তু নট এপিমার। ঠিক আছে, আচ্ছা আরেকটা আছে। আচ্ছা, আর এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের ক্ষেত্রে দেখো, গ্লুকোজে ফ্রুক্টোজে কি, গ্লুকোজে আছে অ্যালডিহাইড গ্রুপ আর ফ্রুক্টোজে আছে কিটো গ্রুপ। তাহলে এটা হবে কি হেক্সোস, আর এটা হচ্ছে কিটোজ। ঠিক আছে, এটাও একটা আরেকটা আইসোমার, কিন্তু একটা হেক্সোস আর একটা কিটোজ। আরেক ধরনের আইসোমার আছে যেটা হচ্ছে একটা আরেকটার মিরর ইমেজ। জাস্ট আয়নার সামনে দাঁড়ালে মানে মনে হবে যেন আয়নার সামনে রাখা, হ্যাঁ। আয়নায় যেরকম আমরা যদি আয়নার সামনে যদি আমরা দাঁড়াই তাহলে কিন্তু আমরা কি দেখতে পাই, আমাদের ডান হাতের দিকেই ডান হাত থাকবে, অথচ কেউ যখন সামনাসামনি দাঁড়াবে তখন কিন্তু তার ডান হাতটা আমার বাম হাতের দিকে চলে যাবে, কিন্তু আয়নায় এমনটা হয় না। তাহলে এইটা হচ্ছে মিরর ইমেজ, হ্যাঁ। মিরর ইমেজটাকে বলা হয় ইনানটিওমার, হ্যাঁ, ইনানটিওমার। তাহলে এখানে হচ্ছে এই যে মিরর ইমেজ যখন হয় তখন আমরা একটাকে ডি বলি আর একটাকে এল বলি, যখন এখানে দেখো দুইটাই গ্লুকোজ কিন্তু একটা আরেকটার মিরর ইমেজ, এই জন্য এটাকে একটাকে বলছি আমরা ডি গ্লুকোজ, একটাকে এল গ্লুকোজ। আমাদের হিউম্যান বডিতে ম্যাক্সিমাম যত আমরা দেখতে পাবো ইনানটিওমার, এগুলো সব হচ্ছে সাধারণত ডি। এল ফর্মটা আমাদের থাকে না, আমাদের সাধারণত ডি ফর্মটাই থাকে। এতটুকু যে বলেছি এতটুকু বুঝতে কারো অসুবিধা হয়েছে? যদি অসুবিধা হয় তোমরা জিজ্ঞেস করবা সাথে সাথে, অথবা নোট করে রাখো, শেষে আমি যখন প্রশ্ন নিব তখন তোমরা প্রশ্ন করবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এখন আরেকটা কথা, এখন আমরা বলছিলাম যে আমরা ওই যে গ্লুকোজের আমরা এতক্ষণ ওপেন চেইন ফর্মুলা দেখলাম, তাই না, ওপেন চেইন স্ট্রাকচার দেখলাম। আরেকটা হতে পারে কি, এগুলো সলিউশনে কি করে 90%-এর বেশি এগুলো সাইক্লিক ফর্মে থাকে, তাই না। এখন সাইক্লিক ফর্ম মানে কি, তখন একই এই এই হাইড্রোকার্বন চেইনেরই একটার সাথে আর একটা
এক কার্বনের সাথে আর এক কার্বন একটা চেইন ফর্ম করবে, হ্যাঁ, একটা রিং ফর্ম করবে সেইটা। তাহলে এই ক্ষেত্রে কোনটা করবে? ডাবল বন্ড আছে যেখানে, সেটার সাথে রিং ফর্ম করবে। তাহলে যদি গ্লুকোজ হয় যেখানে আমার অ্যালডিহাইড গ্রুপ আছে, সেখানে ছিল ডাবল বন্ড, তাই না? গ্লুকোজের সাথে ক্ষেত্রে কি হবে? একের সাথে 5, 1 নাম্বার কার্বনের সাথে 5 নাম্বার কার্বন অক্সিজেনের মাধ্যমে একটা রিং ফর্ম, এটা হচ্ছে নর্মাল গ্লুকোজ। আর রিং ফর্ম করলে তখন আমরা এটাকে এই যে সাইক্লিক ফর্ম দেখতে পাচ্ছি। আর আরেকটা কি হতে পারে? এটা আবার সরি, এই এই রিং ফর্মটা আবার 2 ধরনের হতে পারে, হ্যাঁ। এই রিং গুলোকে আমরা তখন যদি মানে রিং ফর্ম গুলো আবার হচ্ছে এই যে হাইড্রোক্সিলের মানে 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সিলের পজিশনের উপর ডিপেন্ড করে এটাকে আলফা বিটা বলা হয়। যাই হোক, আলফা বিটা এটা নিয়ে আমরা এটাকে বলা হয় অ্যানোমার, হ্যাঁ, এবং এটাকে বলা হয় অ্যানোমার। তো এখানে রিং ফর্মটা আমরা দেখলাম। এই যে রিং ফর্ম করলো যখন, তখন ওই যেটাকে আমরা এর আগে বলেছিলাম কার্বনিল কার্বন, সেটাকে আমরা এখন বলবো অ্যানোমারিক কার্বন। ঠিক আছে, অ্যানোমারিক কার্বন। তাহলে এখানে দেখো ওই ম্যাডাম অ্যানোমারটা একটু বুঝা দেন তো আরেকবার। অ্যানোমারটা, ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা এই যে কার্বোহাইড্রেট গ্লুকোজের ক্ষেত্রে এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার, হ্যাঁ, নর্মাল স্ট্রাকচারে 1 নাম্বার কার্বনে দেখতে পাচ্ছি কি এখানে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, কার্বনটাই যে ডাবল বন্ড দিয়ে আছে। তাহলে এগুলো যখন সাইক্লিক ফর্ম করবে তখন এই ডাবল বন্ডের একটা বন্ড ছুটে যাবে, হ্যাঁ, ছুটে গিয়ে এটা কি করবে? এই অক্সিজেনের মাধ্যমে ওই যে 5-এর সঙ্গে একটা রিং ফর্ম করবে।